I'm extremely thankful to you that you have kindly consented to have a session on Devi with me. It is really an acknowledgement, and I'm extremely thankful. So let's begin. But how to begin? This is a delicate and equally difficult question. How to read a film, how to begin it, how to initiate the discussion. This is really a problem. And when we refer to a kind of film as you find, as Devi, you find a lot of questions ascending together. So I hope you understand Bangla. You understand Bangla? Lot of questions have been assembled here. One is, why Devi? First of all, the simple most answer is because this is the text, but I'm not asking like that. Why Devi, number one? And I would point out to an extremely interesting and fateful coincidence about Devi's making. দেখবে যেটা কেউ বলে না সাধারণত, এবং খেয়াল করলে তুমিও অবাক হয়ে যাবে, যে 1960-তে দেবী রিলিজ করছে। এবং যদি ইফ আই নট কমিট এনি মিস্টেক, আমার যদি ভুল না হয়, তাহলে ফেব্রুয়ারি মাস নাগাদ রিলিজ করেছিল। একই সঙ্গে দুটো ফিল্ম তৈরি হচ্ছে টালিয়ন স্টুডিওতে। ইজ রেয়ার। একটা হচ্ছে দেবী, একটা হচ্ছে মেঘে ঢাকা তারা। বোথ ডেডিকেটেড টু দি কনস্ট্রাকশন অফ আ গডেস, দি কনস্ট্রাকশন অফ এ গ্রেট মাদার। এটা একটা অসামান্য, আমার ভাষায় সমাপতন। এরকম কোইন্সিডেন্স কখনো হয়নি। আমাদের মনে রাখতে হবে কোইন্সিডেন্স নিয়ে আমরা চিন্তিত না। লেট ইট হ্যাপেন। দ্যাট হোয়াই ডিড ইট হ্যাপেন, নাম্বার ওয়ান, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য আউটকাম। যদি এখানেই কোয়েশ্চেনটা ফিনিশ হতো তাহলেও আমরা চিন্তিত হতাম না। ঠিক আছে, লেট আস সি হাউ, কীভাবে সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক দুজনে একেবারে সম্পূর্ণ বিপরীতমুখী মানুষ, তারা একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি তোমাকে আরেকটা জিনিস বলছি, ফেব্রুয়ারিতে দেবী রিলিজ করছে, এক্সাক্ট ডেটটা একটু গুগলে দেখে নিও বা যে কোনো এতে ফিল্মোগ্রাফিতে। সেই বছরই 1 এপ্রিল, বিকজ সেন্সার রিজন একই সঙ্গে ছবিটা তৈরি হয়ে গেছে, 14 এপ্রিল 1960 মেঘে ঢাকা তারা রিলিজ করছে। এবং সেই বছরই অগাস্ট মাসে 22 শ্রাবণ রিলিজ করছে বাই মৃণাল সেন। অ্যাগেইন কনস্ট্রাকশন অফ অ্যান অর্ডিনারি ওম্যান উইদিন আর হাউস হোল্ড, এবং হাউ she was forced to undergo a kind of transformation. এই যে রূপান্তরের পথে যাত্রা, যদি খুব ভারী বাংলায় বলা যায়, তাহলে দেখবে যে তোমরা তুলনামূলক সাহিত্য বলেই তোমাদের বলছি, যে তুলনামূলকতার এত বড় উদাহরণ পারহ্যাপস মোমেন্ট অফ কম্পারেটিভ অ্যাসেসমেন্ট বাংলা সিনেমায় আসেনি, এবং ওয়ার্ল্ড সিনেমাতেও খুব কম। একইভাবে 3 জন পরিচালক, আমরা এই ফরগেট মৃণাল সেন ফর দ্য টাইম বিং, কিন্তু আমাদের আউটকামটা লাগবে যে তাহলে কী হচ্ছিল দেবীতে। আমরা সবাই ন্যারেটিভটা জানি, কিন্তু ন্যারেটিভটা থেকে আমরা কী পাচ্ছি এটা দেখতে হবে, এবং দেখতে হবে যে ঋত্বিক ঘটক কী করছিলেন, তফাৎটা কী, না হলে আমরা বুঝতে পারবো না। যেমন গেটে বলেছিলেন না, যে যদি কেউ একটা অন্তত না বিদেশি ভাষা জানে, তাহলে সে মাতৃভাষার মহত্বটা বুঝতে পারে না। আনলেস ইউ হ্যাভ আ রেফারেন্স কাইন্ড অফ থিং, তুমি ইউ ওন্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং অন দেয়ার ইন দেবী। তো দেবী 1960-তে তৈরি হচ্ছে, তোমরা সবাই জানো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পটা রবীন্দ্রনাথ তাকে দিয়েছিলেন। এবং গল্পটা যে বিষয়ে, সেটা হচ্ছে আমরা জানি যে সেই অর্থে একটা কলোনিয়াল পিরিয়ডের অবজারভেশন অন দি জমিনদারি সিস্টেম। ধরো এই যে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত 1793 পার্মানেন্ট সেটেলমেন্ট, এতে যে জমিদার ক্লাসটা তৈরি হলো, যারা পারফেক্টলি আইডল ক্লাস, যাদের
কোনো রকম সেই অর্থে কাজ নেই, জমি নেই, নিজেদের কাজ করতে হয় না, যারা এক ধরনের মধ্যস্বত্বভোগী, চাষিরা চাষ করে তাদের এ নিয়ে সাহেবদের রেভিনিউ দিয়ে দেওয়া এবং নিজেরা বসে থাকা, এই যে ক্লাসটা, এই ক্লাসটার যে ফিউডাল জীবনযাপন এবং তার যার ডিকাডেন্স, তা নিয়ে সত্যজিৎ রায় আগেও মন্তব্য করেছেন। কীরকম মন্তব্য? যেমন জলসাঘরে জমিদার বিশ্বম্ভর রায়, কিন্তু সত্যজিৎ রায়ের মন্তব্যে তুমি দেখবে একটা কোথাও দোলাচল আছে। সেই দোলাচলটা in the larger perspective can be read as a kind of ambiguity existing among the Indian intellectuals relating to Indian enlightenment, যাকে আমরা এনলাইটেনমেন্ট বলি, আলোকপ্রাপ্তি বলি, আগে রেনেসান্স বলা হতো, নবজাগরণ বলো, যা ইচ্ছে বলো, পুনর্জাগরণ বলো, অথবা ব্যর্থ জাগরণ বলো, যা ইচ্ছা বলো, ব্যর্থ জাগরণ কথা কার্য করি, কারণ আমরা এখন নানাবিধ সাবালটান ইতিহাস বা অন্য ইতিহাসের মাধ্যমে জেনেছি যে এই যে জাগরণ আমরা বলি, রামমোহন রায় টু সত্যজিৎ রায় রাফলি, তাতে আমরা মোটামুটি কাদের পেয়েছি? কিছু আপার কাস্ট এলিট, যারা সোজা কথায় একদম জলচল ভাষায় বামুন কায়ের বদ্যি এসে ওপর দিকের লোকজন, এবং পুরুষ, তারা অবধারিতভাবে পুরুষ। মেয়েদের খুব উদাহরণ পাওয়া যায় না, যাদের পাওয়া যায় তারা রাদার এক্সেপশন রাদার দ্যান দি রুল। যেমন তুমি কুসুম কুমারী দাসীর কথা বললে, কুসুম কুমারী দাসী ইম্পর্টেন্ট অনলি অ্যাজ দ্য মাদার অফ জীবনানন্দ দাস। তারপরে তুমি দেখো যে কুসুম কুমারী লিখতে জানতেন, বেতন স্কুলের মেয়ে, সেই বরিশালের মতন রিমোট জায়গায় গিয়ে লিখতেন এবং নানাবিধ কমেন্ট ছিল, এমনকি তার ছেলের কবিতা তার ভালো লাগতো না এবং সে আর রিজনস। তো এগুলো তুমি পরে জেনেছো, কামিনী রায় বা তরু দত্ত। আমি বলছি তো, আসছি যে এই যে জায়গাগুলো, এই ঠিকই বলেছো, খুব রাইটলি ইয়ে করলো। এইসব বলতেও ভালো লাগে যে এই এতগুলো জিনিস আমি বলছি, এর মধ্যে একটা জিনিস আমি বলছিলাম, যেটা ওয়াজ পয়েন্টেড আউট বাই হার, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এবং ইত্যাদি আরও অনেক। কুসুম কুমারী দাসের জীবন বৃত্তান্ত ভুবন দুর্গ সম্পাদনা করেছেন, দেখবে কুসুম কুমারী অনেক ফ্রুটফুল কন্ট্রিবিউশন আছে, এবং তার নিজের যে এক ধরনের ক্রিটিক আছে, ক্রিটিক সে মেড অন জীবনানন্দ দাসের ধূসর পাণ্ডুলিপি, সেটা কিন্তু খুব আশ্চর্য। একজন মা তার ছেলের কবিতাকে সাধারণত ভালো বলে ছেড়ে দেয়, কিন্তু এবং সেই সমালোচনা প্রায় রবীন্দ্রনাথের সমালোচনা। রবীন্দ্রনাথ ধূসর পাণ্ডুলিপি সম্পর্কে যে দৃষ্টিভঙ্গিটা নিয়েছিলেন, প্রায় সেইটা, তা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা যুগের আউটকাম। সেই যুগের আউটকাম নিয়ে কুসুম কুমারী ছেলেকে দেখছেন। আমি যাই, কুসুম কুমারী হোক, কামিনী রায় হোক, কাদম্বিনী গাঙ্গুলি আমাদের প্রথম ডাক্তার, মহিলা ডাক্তার হন, এরা যারা ছিলেন তারা এক্সেপশন। আমাদের রেনেসান্স, পুনর্জাগরণ, নবজাগরণ ইত্যাদি খুব রান্নাঘরে ঢোকেনি, রান্নাঘরেও ঢোকেনি। এবং এই যে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বাংলার কৃষকে, যে তোমার রামা কৈবর্ত এবং হাসিম শেখ, তাদেরও ঢোকেনি। এখনও অবধি সেইটাই ভারতবর্ষের প্রবলেম, যে হাসিম শেখ যারা এবং রামা কৈবর্ত যারা, আমার মনে হয় আর এক্সপ্লেনেশন দরকার নেই, তারা কিন্তু ব্রডলি স্পিকিং ডেভেলপমেন্ট প্যারাডাইমের আওতার বাইরে, যদিও সমস্ত ডেভেলপমেন্ট তাদের নিয়েই করা হচ্ছে বলে দাবি করা হয়। এখন এই যে জায়গায়, এই জায়গায় তুমি স্ট্রেট দাবি করতে পারো ঔপনিবেশিক পিরিয়ডে অপদার্থতাকে, এ কাইন্ড অফ কালচারাল ইম্পর্টেন্স বা অন্য কিছুকে। তুমি দেখবে সেখান থেকে তুমি এটাও বলতে পারো যে ডেকাডেন্সটাকে আমরা দেখছি সরাসরি আমরা তাকে বলছি খারাপ, কিন্তু সত্যজিৎ রায় হ্যাড এ কাইন্ড অফ ডিলেমা, এবং এই ডিলেমাটা আমি বলবো এটা সমস্ত 19 শতকের ডিলেমা। অর্থাৎ তুমি স্ট্রেইট ওয়ে, এই যে বিশ্বম্ভরা, ওকে বিলতে সাইট অ্যান্ড সাউন্ড পত্রিকায় ইন্টারভিউ করার সময় জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জলসাঘরে জানেন যে ফিউডালিজমের কী পরিণতি, কিন্তু তা সত্ত্বেও আপনি বলতে, আপনার ছবি দেখলেই মনে হয় আপনার ক্লিয়ার সিম্প্যাথি আছে বিশ্বম্ভর রায়ের প্রতি। এটা আমরা সবাই বুঝি, ছবি বিশ্বাস আর মহিন গাঙ্গুলির মধ্যে কার দিকে তাকিয়ে ছবি তৈরি হচ্ছে, এবং আমাদের মনেও হয় যে সত্যজিৎ হ্যাজ এ ফিলিং ফ্রম উইদিন ফর দি ডিক্লাইনিং
ফেট অফ বিশ্বম্ভর রায়। বলছিলাম যে একবার আমার ওখানে একটু পায়ের ধুলো দিতে হবে। কেন, কি ব্যাপারে? এই আপনাদের আশীর্বাদে একখানা বাড়ি করেছি, আগামী সোমবার 1 বৈশাখ গৃহপ্রবেশ। 1 বৈশাখ? 1 বৈশাখ আমার পুরনো বাড়িতেই যে উৎসবে। পয়লা? হ্যাঁ, পুণ্যাহ। না হ্যাঁ। ওই আমি তো তেমন কিছু। আর তুমি যদি বলো না আমার কাজটা পেঁচিয়ে দিই, হ্যাঁ, তাতে কি তোমার বিশেষ সুবিধা হবে? না না, এটা কি একটা কথা হলো? আপনি হলেন রাজা, আর আমরা আপনার কাজ হলো সকলের আগে। তাহলে কি করা যায় বলো? আমার তো এদিকে সব ব্যবস্থা তৈরি। তাতে সত্যজিৎ বলেছিলেন যে দেখুন, সেটা একটা আমরা হিস্টোরিক্যাল ডেস্টিনিটা জানি, কিন্তু কথা হলো যে ভারতবর্ষে যা বড় বড় জিনিস, সত্যজিৎ ঠিক এই ভাষায় বলেননি, কিন্তু যা বলেছেন তার জিনিসটাই যে ধরো খেয়াল, ধরো আমাদের ক্লাসিক্যাল মিউজিক, আমাদের ক্লাসিক্যাল আর্কিটেকচার যে আমরা দেখি, এই তাজমহল ঠাজমহল সবই তো ফিউডালিজমের তৈরি। বুর্জোয়ারা পার্টিকুলারলি ডিউরিং দ্য টাইম অফ সত্যজিৎ কী আর করেছে, আজই বা কী করেছে? কিছু কুচ্ছিত বাড়ি বানানোর ছাড়া তো কিছু করেনি, আর কিছু ফ্লাইওভার এছাড়া তো আমি দেখতে পাই না কলকাতায় বুর্জোয়াদের কার্যকলাপ। কলকাতা নয় ব্যাকওয়াটার, কিন্তু মুম্বাইতে গিয়েই বা কী দেখতে পাবো, না দিল্লিতেই বা কী দেখতে পাবো? ভারতীয় বুর্জোয়াদের চিন্তাভাবনা খুব বেশি যায় না। মুকেশ আম্বানির সঙ্গে তোমার বেসিক্যালি তানসেনের একটা তফাৎ আছেই, এই তফাৎটা আছেই। তাই তুমি এম্পায়ার আকবরের সঙ্গে ফতেহপুর সিক্রিতে দাঁড়িয়ে আছো, এম্পায়ার আকবরের সঙ্গে আম্বানি ব্রাদার্সের একটা বেসিক তফাৎ আছে। সেটা তাও কি মানে ফিউডালিজমের যে একটা মানে ইন্টারনাল যে পলিউশন এবং যে তার ফলে যে একটা বিরাট ব্যাপক সামাজিক অবক্ষয়, সেটাও তো একটা কোথাও গিয়ে সেটাও আছে। এবং সত্যজিৎ একটা জানেন যে সেটা আস্তে আস্তে পাওয়ারফুল হয়ে উঠবে এবং ইন্ডিয়ান ফিউডালিজমকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু সত্যজিৎ কোন যুগের প্রতিনিধি? সত্যজিৎ হচ্ছে, তুমি দেখবে যে ধরো আমি রাফলি ওই বইটার সঙ্গে আমাদের তুলনা করা ঠিক উচিত না। রাফলি রেচেড অফ দি আর্থে ফ্রান্স ফানো আফ্রিকান ইন্টেলেকচুয়ালসদের নিয়ে বলতে গিয়ে, যে বার্থ অফ নিউ ইন্টেলেকচুয়ালস ইন আফ্রিকা, তাদের নিয়ে বলতে গিয়ে বলছেন যে তাদের কোনো ফেজ আছে। ফার্স্ট ফেজটা হচ্ছে ক্লিয়ার সাবমিশন, অর্থাৎ যেমন আমাদের প্রথম যুগে আমরা জানতাম যে মেকলে যেটা বলেছিলেন, উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ফর্ম এ ক্লাস ইন্ডিয়ান অনলি ইন ব্লাড অ্যান্ড কালার, দ্যাট ইংলিশ ইন মরাল, ইন টেস্ট, ইন ইন্টেলেক্ট। এই যে সুটেড বুটেড বাবু যারা জানতেন ইংল্যান্ডে যা হয় সবই ভালো, এবং আমরা ডব্লিউ.সি. ব্যানার্জি বা অন্যরা আমরা ইংরেজিতে বলে ঠিকই হাসলো যে উমেশ বানানটা ইউ দিয়ে লিখতো ডব্লিউ, এবং they didn't know how to make conversations either in বাংলা or in হিন্দি বা অন্য কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে। they despised it। তারা মনে করতেন যে কোনো র্যাশনাল, লজিক্যাল এবং হার্ড অর্ডার এক্সপ্রেশন can be made possible only by using English and other foreign languages। ফলে এই একটা সময় ছিল। তারপরে হলো কি, একটা they became suspicious of this, একটা গ্র্যাজুয়াল অ্যাওয়ারনেস আসে। এই অ্যাওয়ারনেস আসার ফলে ডেসপাইট দ্য ফ্যাক্ট যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ইংল্যান্ডের ডেভেলপমেন্টটা জানে এবং এটাও জানে যে ক্যাপিটালিস্ট পথটা অনেক বেটার দ্যান দ্য ফিউডাল ডেকানেন্স, কিন্তু স্টিল এরা এক ধরনের ইন্টারনাল লজিক বার করছে। যারা অলসো ক্রিটিক পিপল লাইক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা একেবারেই ব্রিটিশ সিস্টেমের
এডুকেটেড, তারা ভালোভাবেই জানে ব্রিটিশ সিস্টেমের ভালো দিকটা, তারা এমনকি ব্রিটিশ জুডিশিয়ারি, ব্রিটিশ লিগাল সিস্টেম এগুলো সমস্তই জানে, কিন্তু তারা উপন্যাসের মতো একটা ফর্মকে ইন্ডিয়ান পর্যায়ে অ্যাডাপ্ট করে ফেলেছেন এবং পড়ে যা লিখছেন তাতে কিন্তু কলোনিয়াল সিস্টেম সম্পর্কে কিছু কিছু সমালোচনা পাওয়া যাচ্ছে। আর থার্ড ফেজটা এর ভাষায়, ফার্নার ভাষায় পিরিয়ড অফ রেজিস্ট্যান্স, আমাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা ওভাবে না, কিন্তু আমরা পরিষ্কারটা সদর আর অন্দর ভাগ করে ফেলেছি। সদর হচ্ছে আউটডোর, তুমি যদি এই নিয়ে বেশি পড়তে চাও তো একটু সাইজের ওরিয়েন্টালিজম পড়তে হবে, যে কতগুলো জায়গা আছে রিজন, লজিক, আইন, এইসব জায়গাগুলোকে আমরা ভাবতাম আউটডোর, এবং সেগুলো শুড বি টেকনোলজি, কারিগরি বিদ্যা, এইগুলো শুড বি ডমিনেটেড বাই দি ব্রিটিশার্স, তারা অনেক অ্যাডভান্স। কিন্তু আমাদের মনের কিছু আবেগ আছে, সেইগুলো হচ্ছে আমাদের কাছে, এবং সেইগুলো শুড বি কেপ্ট সিক্রেট। যেমন তুমি দেখবে গোড়া উপন্যাসে পানুবাবু আর গোড়ার যে তর্ক এবং এই যে ছাপাখানা বিষয়ক তর্ক বাংলায় হচ্ছে, তার কারণ কি, আমরা তখন বুঝতে শুরু করেছি, বা রবীন্দ্রনাথের মতন ইন্টেলেকচুয়ালরা মনেও করছেন, যে আমাদের কিছু কিছু এজেন্ডা আছে যে সবার জানার কথা না, সেগুলো ব্রিটিশদের ইন্টারভেন করতে দেবো না, ওগুলো আমাদের প্রাইভেসি, এবং উই শুড সেটেল দিস থিংস অ্যামং আওয়ার সেলফ। ফলে এমন একটা ল্যাঙ্গুয়েজে করা হোক যেটা ইনঅ্যাক্সেসিবল ফর দেম, বাংলা ভাষায় তর্ক বিতর্ক ইত্যাদি করা শুরু হলো। এবং অন্দরমহল আমাদের যদিও বাইরেটা হলো ইউনিভার্সিটি সেনেট, কলকাতা হাইকোর্ট, অ্যাডমিনিস্ট্রেশন, রাইটার্স বিল্ডিংস, এইসব, কিন্তু বাইরে এই যে তুলসীতলা, দেখবে ক্লাসিক্যাল এক্সাম্পল হলো, আমি একটু দেবীর বাইরে চলে যেতে পারতাম, ক্লাসিক্যাল এক্সাম্পল হলো স্যার আশুতোষ মুখার্জি। আশুতোষ মুখার্জি নিয়ে বাঙালির মিথ কি, সত্যি মিথ্যা বলছেন, মিথটা লক্ষ্য করবে যে আশুতোষ মুখার্জি সুটেড বুটেড, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, এবং ফার্স্ট হাফে উনি কোর্ট করেন, সেকেন্ড হাফে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এবং সেই আশুতোষ সম্বন্ধে আমাদের গর্ববোধটা কি, যে এই আশুতোষ যিনি এতভাবে ব্রিটিশ ছোটলাট যাকে ভয় পেতেন, যাকে দেখে থরথর করে কাঁপত কোর্টের লয়াররা, তিনি বিকেলবেলা রোজ গিরিশ নাগের সন্দেশ নিয়ে বাড়ি যেতেন। জাস্ট লুক এট, মানে রিডিকিউলাস ডেসক্রিপশন, যে একটা লোক প্রথম কথা রোজ গিরিশ নাগের সন্দেশ খেলে পাগল হয়ে যায়, হিমনাগের সন্দেশ, সরি গিরিশ নাগ, হিমনাগের সন্দেশ খেলে পাগল হয়ে যায়, আর রোজ খাবেই বা কেন না, সে যাই হোক, কিন্তু রোজ তোমাকে হিমনাগ হোক, পর্দাছাড়া যে কোনো কিছু হোক, তুমি রোজ একটা জিনিস খাবে না। কিন্তু আমাদের প্রাইডটা কোথায়, এই আরেকটা প্রাইড আছে, যেই আশুতোষ একবারও বিলতে যাননি, কেন, তার মা তাকে কালা পানি পার হতে বারণ করেছিলেন। বুঝতে, আমি গল্পগুলোর মধ্যে যাচ্ছি, কিন্তু গল্পগুলো যে জেনারেটেড হচ্ছে তাতে বোঝা যাচ্ছে কোথাও আমাদের মনে একটা ভাগ আছে, যেগুলো গোড়াতে পাওয়া যায়, যেগুলো ঘরে বাইরেতে পাওয়া যায়, এবং সত্যি এই গল্পটা ঘরে আর বাইরে। দেবী ইজ নো এক্সেপশন। দেবীতে তুমি যদি একদম গোদা বাংলায় দেখো, একেবারে যেটা আমরা মানবো না, কি এই যে কালিকিঙ্কর, ছবি বিশ্বাস যে ভূমিকাটা অভিনয় করছেন, তিনি একজন প্রাচীনপন্থী মানুষ, এবং তার ছেলে উমাপ্রসাদ, সে উমাকান্ত বোধ হয়, উমাপ্রসাদ, সে কিন্তু কলকাতায় গিয়ে ব্রাহ্ম সমাজ বা অন্য কিছুভাবে তার মনে তার একটা স্বভাব হচ্ছে ইন্টারোগেট করা, এই ধরনের কালচারাল প্র্যাকটিসকে সে কোয়েশ্চেন করে, এবং হি ডাজন্ট বিলিভ ইন অল দিস থিংস। এবং দেবী, একটু দরজাটা ভিজিয়ে দিতে পারবেন, তাহলে একটা এবং দেবী স্ট্যান্ডস ইন বিটুইন। এখন এই যে দেবী নিয়ে কথা, এখন আমরা যে আধুনিককালে দেখছি, তাতে সত্যজিতের বক্তব্যটা এইরকম যে এই যে দেবীর নির্মাণ আমরা এখন জানি, তোমরা সবাই মুখস্থ মতনই জানো, এটা নিয়ে আর বলার দরকার নেই, যে ওম্যান ইজ নট বর্ন, শি ইজ মেড। দেবী ইজ নট বর্ন, দেবী ইজ মেড। হাউ শি ইজ মেড, আমরা এই ইন্ট্রোডাক্টরি, এই টাইটেলিং ক্রেডিট কার্ডের সময় আমরা দেখলাম দেবী কী করে তৈরি করা হয়। দুর্গা প্রতিমার রচনা আসলে দেবীর রচনা।
যদি যেখানে সত্যজিতের মৌলিক দৃষ্টিভঙ্গিগুলো সেগুলো দেখবে যে আমরা কিন্তু শ্বশুরমশাই কালীকিঙ্করকে খুব ট্র্যাডিশনাল ভিলেন, যেহেতু হিন্দি সিনেমায় ভিলেন হয় সেরকম দেখছি না। হি ইজ আদারওয়াইজ অ্যাফেকশনেট, এবং সে কিন্তু মাতৃ বন্দনা করছে তখনকার দিনের ব্রাহ্মণদের মতন, সবই ঠিক, কিন্তু তার এই ধর্মনির্ভর একটা সমাজ যাকে আমরা দেখছি, তার কবে মনে হলো দেবীর কথা? যেখানে সত্যজিতের অনেকটা আধুনিকতার জায়গা, আজকের চোখে দেখা, যেমন সত্যজিতের চারুলতায় আজকের চোখে নষ্টনীরকে দেখেন, মানে 1964 চোখে দেখেন 1902-কে, তেমনি যে একদিন যখন দয়াময়ী সে শ্বশুরের পা মালিশ করছে, এই মালিশ করার পর দিন রাত্রেই শ্বশুর একটা স্বপ্ন দেখলেন যে সে দেবী হয়ে গেল। এখন হঠাৎ সেই দিন রাত্রে হলো কেন? হতে পারে না, অলমোস্ট তাই হতে পারে না, অলমোস্ট তাই, কারণ হচ্ছেই ফ্রয়েডিয়ান কিছু না, এটা খুব বাস্তব। যেমন তোমাকে আমি বলতে পারি যে ইউ আর লাইক মাই ডটার, ওকে, ইউ আর মাই ডটার, তাও হতে পারে, কিন্তু ডিসপাইট দিস ইউ আর অলসো এ ওম্যান অ্যান্ড আই এম এ ম্যান, সুতরাং এভরিথিং মাইট হ্যাপেন, ইজ পসিবল, সমস্ত কিছু। তো এই যে শ্বশুরের পা মালিশ করে দেওয়া, এবং তখন যে উমা পদ আসে কিনা, খোঁজ নিচ্ছে কিনা, এসব কথা বলছে, যেগুলো খুব অ্যাফেকশনেট। আগে আমরা ভাবতাম যেগুলো তো ফাদারলি কোয়েশ্চেন, সবই ঠিক, ফাদারলি অ্যাফেকশনেট, কিন্তু আমাদের আনকনশিয়াসে থাকতেই পারে। একটি অল্প বয়সী মেয়ে দয়ার মতন, সে যদি গায়ে হাত বোলায় তাহলে তুমি এক ধরনের প্লেজার পেতেই পারো। 5 বছর আগে তখন আমি লাঠি ছাড়া হাঁটতে পারতাম না। উমার মা চলে গেলেন, তুমিও তখন আসোনি। কি স্থির করলাম জানো মা, সংসারে মন টিকছিল না, তাই ভাবলাম তারা প্রসাদের হাতে জমিদারির ভাত দিয়ে বেরিয়ে পড়ি, কিন্তু তা হলো কই। তুমি এলে, ঘর আবার আলো হয়ে উঠল, আমিও রয়ে গেলাম। এই বুড়ো বয়সে নতুন করে যখন এমন মা পেলাম, সে অবশ্য তারই কৃপা। তখন তাকে ছেড়ে যাবো কোথায়? কি বলো মা? ভয় কাকে নিয়ে জানো মা? ভয় তোমার ওই কেরেস্টান স্বামীটিকে নিয়ে। আজকালকার ছেলে মতি গতি তো বোঝা যায় না, এক তুমি যদি তাকে সামলাতে পারো, সে তোমার কদর বোঝে তো মা? বোঝে? নিয়মিত চিঠিপত্র দেয় তো, না ফাঁকি দেয়? কি দেয়? রোজ লেখে? It is only natural that you biological. কিন্তু আপনি যেহেতু বললেন যে a woman is not born, she is made, সেই ক্ষেত্রে এই মানে Devi is made. it is Devi is made, it is natural, এইখানে একটা কনসেন্টের প্রশ্ন চলে আসে না? সে তো আসেই, আমি তো সেইটাই বলছি যে যদি সেই কনসেন্ট্রেট এখানেই আসছি, যে এই যে তোমাকে, এই যে ঠিকই বলছো তুমি, তোমরা সবাই ঠিক বলছো, সেইখানে জায়গাটাই যেতে হবে, কারণ সেই জায়গাটাই দেবীর জায়গাটা। এই যে ওর থেকে আরম্ভ করে তুমি যা বলেছো সব অক্ষরে অক্ষরে সত্যি। আমি ইচ্ছে করি একটু দোয়াশা রাখছি যে তুই বলবে না, আমি যদি বলে দিই তাহলে হয়ে গেল। ইউ স্পিক আউট। Let others speak of their shame. I speak of my own. Okay. So,
তো তো যাই হোক, এখন এই যে আমি বললাম যে ইংরেজি ভাষায় বলার জন্য একটু ভুল হলো, সেটা হচ্ছে যেটা হলো স্বাভাবিক একটা বায়োলজিক্যাল সত্যর দিকে প্রবণতার দিকে যায়। এখন হ্যাঁ, একটা ইনস্টিংক্ট, বায়োলজিক্যাল ইনস্টিংক্টিভ প্রেশারের দিকে যায়, যেতে পারে, যাওয়া সম্ভব, এইটুকু। গেছিল কিনা আমরা জানি না, কিন্তু দেখা যায় সেই রাতে কালী কিঙ্কর একটা স্বপ্ন দেখেন, এবং স্বপ্নে তিনি দেবীকে দেখেন, এবং দেবীর মুখ দয়াময়ী শর্মিলা ঠাকুর। এখন এটা দেখলে মনে হয় আমরা যদি কোনো অবচেতনে একটা কাজ করে থাকি, যেটা সম্বন্ধে আমি খুব অ্যাওয়ারও নই, সেটাকে আমার গভীর, যাকে নির্জ্ঞান বলে, আমার আনকনশাস, সেটাকে ডিসপ্লেস করতে চায়। আমি যদি ডিসপ্লেস করতে পারি যে আমার বৌমা আসলে দেবীর ইনকার্নেশন, তাহলে আমি মুক্তি পেয়ে যাই। কারণ আমি ধরো একটা অন্যায় করেছি, আমার মনে হচ্ছে কোথাও, হয়তো প্রত্যক্ষভাবে মনে হচ্ছে না, কিন্তু কোথাও একটা হয়েছে, এবং আমার মধ্যে আর দ্বিধা কাজ করছে। মানুষের মন তো অনেক জটিল জিনিস। স্যার, আরেকটা প্রভাত কুমারের গল্প যেটা দেখা যায় যে কালী কিঙ্করের বাবাও একজন সিদ্ধ পুরুষ ছিলেন, এবং তার অবচেতন মনে কোথাও সেই সিদ্ধ পুরুষ হওয়ার একটা বাসনা রয়ে গেছিল, যার থেকে মানে আমার পরিবারেরই কাউকে একটা দেবী রূপে সমাজে পরিচয় ঘটানো, সেটাও মানে একটা কারণ হতে পারে নাকি, যে তার অবচেতন মনে সেই বাসনাটা ছিল সামাজিক? সেটা হতে পারে, কিন্তু আমাদের দেবীর টেক্সটটা সত্যজিৎ দেখি, তাহলে ওই জায়গাটাকে সত্যজিৎ অ্যাভয়েড করেছেন। সত্যজিৎ যে বক্তব্য, সেটা হচ্ছে এই জায়গাটা, এবং এইভাবে দেবী একটা সময় সামাজিক চাপে বা পারিবারিক চাপে তিনিও কিন্তু বিশ্বাস করতে চায়নি, এবং সে রিফিউজ টু লিভ লাইক দ্যাট। কিন্তু আলটিমেটলি হোয়াট হ্যাপেন, যে সমবেত চাপে, এমনকি তার স্বামী বলা সত্ত্বেও, মানে স্বামী কথাটা পলিটিক্যালি ইনকারেক্ট, তার বর বা হোয়াটএভার তার পার্টনার বলা সত্ত্বেও সে বিশ্বাস করতে চায়নি, এবং সেও এক ধরনের অ্যাম্বিভ্যালেন্স, একটা ডিলেমার মধ্যে পড়ে যায়। এইবার যেটা দেখার, এই যে ডিলেমার মধ্যে পড়ে, তুমি দেখবে যে তার ফলে তাকে যে দেবীর জীবন যাপন করতে হয়, তার ফলে আলটিমেটলি সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় পাগলের মতন হয়ে যায়। একটা মেন্টাল ডিসঅর্ডারের কথা দেখানো হয়েছে, এবং দেবী বাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যায়? সত্যজিৎ রিফিউজ টু আনসার। আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি যে দেবী মারা গেল, এটা কিন্তু আমাদের সিদ্ধান্ত, ছবিতে কোথাও বলা হয়। তুমি এসেছো? দয়া, এটা পড়িয়ে দাও না লক্ষ্মীটি, এটা পড়িয়ে দাও না। দাও দাও, শিখে দাও, আমরা যাবো যে। দাও। কোথায় যাবো দয়া? পালিয়ে যাবো। মেরে এরা আমি মেরে ফেলবে। খোকাকে দয়া, শিখে চলো। দয়া, চলো। দয়া। ছাড়ো। সিমিলার থিংস, এই যে উধাও হয়ে যায়, এই যে উধাও কোথায় গেল? সত্যজিৎ রিফিউজ টু আনসার,
দেবী জাস্ট নন এক্সিস্টেন্ট হয়ে যায়, আমাদের ভিজিবিলিটি আওতায় বেরিয়ে যায়। আমার যেটা বক্তব্য, এই একই জিনিস তুমি দেখবে মেঘে ঢাকা তারায় অন দি কনস্ট্রাকশন নেতা দাদা যে ডায়ালগটা কোনোদিন ছিল না, আমরা এটাকে বানিয়ে নিয়েছি, দাদা আমি বাঁচতে চাই, দাদা আমি বাঁচতে চাই, এক্ষুনি দেখবো নেই, দাদা আমি বাঁচতে চেয়েছিলাম। যাই হোক, সেই মুহূর্তে ক্যামেরাও কিন্তু ডেলিভারেটলি রিফিউজেস টু আনসার যে কোথায় নিতা গেল। আমাকে যদি কেউ বলে নিতা মারা গেল, তো আমি তাকে বলতে পারি কি করে আপনি জানবেন? না, এটা ভেরি মাচ এভিডেন্ট। কারণ হলো যখন দোকানদারকে জিজ্ঞেস করেছে তখন বলেছে সেটা তো পরে, হ্যাঁ সে তো পরে সার্কামস্টান্সিয়াল এভিডেন্স থেকে তুমি মনে করছো, আচ্ছা বলে সে তো আমরা জানি না, আমরা অ্যাজিউম করছি, আমরা অ্যাজিউম করছি, কিন্তু কোথাও একবার চোখে আঙুল দিয়ে দেখানো নেই যে নিতা মারা গেল বা দয়া মারা গেল। এবং আরও আশ্চর্য যে দুজনের ক্ষেত্রেই প্রায় একজনের দৌড়তে বাড়ি থেকে বেরিয়ে দৌড়তে দৌড়তে সর্ষে খেতে কোথাও হারিয়ে গেল নেচারের মধ্যে, আর আরেকজন যখন এই যে কথাগুলো বলছিল তাকে পাহাড় ঘুরতে আরম্ভ করলো, পাহাড়ে সে ঘুরতে আরম্ভ করলো এবং কোন জায়গাগুলো ঘুরতে আরম্ভ করলো আমরা এক্ষুনি দেখবো, দেখে ক্যামেরা ওপর দিকে চলে গেল, আকাশ ইত্যাদি। দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম। দাদা আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম, দাদা আমি যে বাঁচতে বড় ভালোবাসি, দাদা আমি বাঁচবো, দাদা আমি বাঁচবো, দাদা তুমি একবার বলো আমি বাঁচবো, দাদা আমি বাঁচবো, দাদা আমি বাঁচবো, দাদা আমি বাঁচবো। মাথা খারাপ হয়ে গেছে খুকি, কি পাগলের মতো চিৎকার করছিস খুকি? এবং যদি আমরা মেঘে ঢাকা তারার প্রথম দৃশ্যও দেখি যেখানে নিতার এন্টারিং সেখানেও আমরা বুঝবো যে নিতার এই এন্ট্রান্স এবং এক্সিট দুটোই একটু মিস্টিরিয়াস ডেলিভারেটলি। এবং দেবীর যেমন শুরুটা এবং দেবী হওয়ার পর্বটা সেটা নিতান্ত মানবিক, এটা এক ধরনের মানবিক চোখে দেখা হয়েছে, কিন্তু দুজন আর্টিস্টের দৃষ্টিভঙ্গি দুটো রকম বলে তারা দুভাবে গ্রেট মাদার ইমেজটাকে কোয়েশ্চেন করেছেন। সত্যজিতের কাছে এটা একেবারে আর্লি ব্রাহ্ম ক্রিটিসিজম না, এরকম অনেক ইউরোপিয়ান ক্রিটিক বলার চেষ্টা করেছেন যেহেতু ব্রাহ্ম ক্রিটিসিজম অফ হিন্দু কনজারভেটিভ ওয়ে অফ থিঙ্কিং, যে হিন্দু রক্ষণশীলরা যেমন মাকে মা বলতে বলতে ভর, রামকৃষ্ণের যেমন ভর হতো ইত্যাদি ইত্যাদি, এই অ্যান্ড্রু রবিনসনও লিখেছেন। তো এইরকম একজন মহিলা দেবী হয়ে যেতে পারেন এবং এখনও অনেক জায়গায় এরকম সংস্কার কাজ করে। এর বিরুদ্ধে যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের যে সমালোচনা ছিল বা ব্রাহ্ম সমাজ যারা রিফর্মিস্ট তাদের যে সমালোচনা ছিল সত্যজিৎ একমাত্র শেয়ার করেছেন তাই, তা কিন্তু নয়। কারণ দেখো যদি দেখো তাহলে সত্যজিৎ এই পেইনফুল ট্রানজিশন বা পেইনফুল এই ন্যারেটিভটাকে খুব অ্যাফেকশনেটলি খেয়াল করেছেন। কালীকিঙ্করকে আমরা যখনই দেখি, কালীকিঙ্করকে কিন্তু আমাদের খুব নিষ্ঠুর একজন শ্বশুর যে অ্যাট দি কস্ট অফ ওই বৌমা বেঁচে আছেন বা সেটা করে আনন্দ পাচ্ছেন তা না, তিনি এক ধরনের বিশ্বাস থেকে বলেছেন এবং তাকে আমরা কোনো সেই অর্থে কোট খারাপ কাজ করতেও দেখি, তার বিশ্বাস এবং সেই বিশ্বাসটা কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে। কিন্তু এটা দেখা হয়েছে এক ধরনের আধুনিক চোখে, এই যে সর্বনাশ ডেকে আনলো, এই যে
পাগল হয়ে গেল দয়া, পাগল কথাটা কোট আন কোটের মধ্যে বলছি, এই যে পাগল হয়ে গেল দয়া, এইটা আসলে একটা রিপ্রেশন এবং একটা মিস ইন্টারপ্রিটেশন অফ সিকোয়েন্সেস। নিতার ক্ষেত্রেও তাই। নিতার ক্ষেত্রে এতদিন আমরা যে জানতাম যে নিতা কেন মারা গেল, নিতা অনেকের জন্য ভেবেছিল এবং অনেকের জন্য যারা আমাদের সমাজে ভাবে তাদের সাফার করতে হয়। নিতা ক্লাসিক্যাল মার্টার এবং নিতা এরকম আর কোনো মেয়ে যেন নিতার মতন না হয় ইত্যাদি ইত্যাদি সোয়ান সফর। তো সে নিতা পুরুষ হতে পারে, নারী হতে পারে, এবং যারা করে তারা সাফার করে। কিন্তু ঋত্বিক ঘটকের ক্ষেত্রেও তুমি দেখবে যেটা আরও এক্সপ্লিসিট এবং আরও রুথলেস ক্রিটিক অফ আওয়ার ওয়ে অফ লিভিং, যে নিতা শেষ মুহূর্তে আবিষ্কার করে নিতা যেই জন্য বেঁচে ছিল সেই বেঁচে থাকাটাই একটা প্যাট্রিয়ার্কাল কনস্পিরেসি। নিতা যেখানে পৌঁছয় সেটা একেবারে একটা এমটিনেস, এবং এমটিনেস হচ্ছে মোমেন্ট অফ ফিমেল হিস্টেরিয়া। নিতা যে চেঁচায়, এই চেঁচাটা মোটামুটি আবেগে নয়, এটা হচ্ছে নিতা সেই মুহূর্তে নিতাও পাগল হয়ে গিয়েছে। নিতা বোঝে যে নিতাকে এতদিন পুরুষতন্ত্র ঠকিয়েছে, মানে এই যে আমরা বলি না ওর মতন ভালো মেয়ে হয় না, তুমি দেখেছো বাবাকে দেখছে, মাকে দেখছে, ভাইকে দেখছে, বয়ফ্রেন্ডকে দেখছে, আমার মাস্টারমশাইদের দেখছে, সবাইকে দেখছে, এবং সবাইকে দেখছে কীভাবে নিজের তো খাওয়ারই সময় পেল না। এই যে বলা, এই যে জগদ্ধাত্রী হয়ে ওঠার প্রেরণা, নিতাও কিন্তু জগদ্ধাত্রী। দেখবে দুটো ছবিতেই একেবারে এরকম প্যারালাল হয় না, দুজনেই জগদ্ধাত্রী তৈরি করার চেষ্টা করছেন এবং স্টুডিও ফোরগুলোর পাশাপাশি। হ্যাঁ, একই সময় শুট হয়েছে এবং ডেফিনেটলি মারতো, এটা খুব স্বাভাবিক। আমি এটা মানে মানে এরা দুজনে যে এরাদের দুজনের জিনিসের ওপর কাজ করতেন তা প্রমাণ হচ্ছে, মানে দুজনেই দুজনকে তোমার ভাষায় উকি মারতেন, উকি না চোখ খোলা রেখেই মারতেন। যেমন তুমি কম্পারেটিভ, তুমি ইংরেজি ক্লাস দেখো না, সেম থিং সেরকমই। কীরকম দেখা, অযান্ত্রিক ঋত্বিক ঘটক তৈরি করলেন 1957-তে, তারপরের বছর অভিযান তৈরি হল ড্রাইভার। তুমি দেখবে যে পথের পাঁচালীতে দুর্গা বৃষ্টিতে ভিজছে, যার পরে একটা ক্লোজআপ আছে, দারুণ ক্লোজআপ, এইরকম একটু লো অ্যাঙ্গেল, ওইটা মুখটা, হ্যাঁ গালে। এই ক্লোজআপটা ঋত্বিক ঘটক মেঘেরা কাতারায় নিয়ে নিয়েছেন, একেবারে ফ্যাগ এন্ডে যেখানে বৃষ্টি পড়ছে। শোনো, খেয়াল করা দরকার তুমি কোন জামা পরেছো, তাহলে ও দেবে তোমাকে টেক্কা। তুমি যে ভাবছো যে তুমি কিরকম স্কার্ফ জড়িয়েছো সে কেউ খেয়াল করছে না, করছে, এবং ভালো হলে ও নিয়েও নেবে, একটু চেঞ্জ করে। এটাই রুল, এটাই দোষ। তুমি দেখবে যে দোষ না, দোষ গুণের কথা বলছি, এরা দুজনে হাইলি কনসিয়াস নিজেদের সম্পর্কে এবং নিজেরা কম্পারেটিভ এক ধরনের স্টেটমেন্টও করেছেন। ইনফ্যাক্ট দেবী এবং মেঘেরা কাতারা একই সময় পাশাপাশি তৈরি হয়েছে অন দি কনস্ট্রাকশন গডেস, একটা ফ্রম আজাদগড় রেফিউজি কলোনি, আর একটা ফ্রম ফিউডাল জমিদার ফ্যামিলি। দি টপিক রিমেইন দ্য সেম। দ্যাট ওয়ে এই যে আমাদের এই দুজন কলিগ যে বলছিলেন যে আপনি স্যার এটা বলছেন না, আপনি স্যার এটা বলছেন, এই যে রেজিং অফ ভয়েস, এই রেজিং অফ ভয়েস হচ্ছে এটা আউটকাম যে একই সঙ্গে স্বাধীনতার পরে যে এক ধরনের ইমানিসিপেশনের কথা ভাবা হচ্ছিল, সেটা একমাত্র রিজার্ভ ফর দি মেলস না। এমনকি সিনেমায় যে সুচিত্রা সেনের কথা ভাবা হচ্ছিল, সুচিত্রা সেনকে দেখো, সুচিত্রা সেন ইমেজটা কি, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট শি ওয়াজ বিউটিফুল লেডি, বিউটিফুল কোট আন কোট, কারণ ওটাও পলিটিক্যালি তোমাদের ভাষায় ইনকারেক্ট, কিন্তু আমার তো জেন্ডার বায়াস আছে, আমি বলে দিলাম। এখন ওনার সম্পর্কে আমাদের সবারই খানি বায়াস এখন কিন্তু তুমি দেখেছো যে সুচিত্রা সেনকে তুমি দেখবে অ্যাপারেন্টলি সে 60 দশক 50 দশকের শেষ দিকের মেয়ের ড্রামা, কোথাও ওর বাবা মা বিশ্বাস না, মানে হয় মা নেই
বাবা এবং তারা খুব আলাভোলা, তারা একেবারেই খোঁজ রাখে না মেয়ের সম্পর্কে, মানে যা সাধারণ লোক বুঝতে পারবে তাও পাহাড়ি সান্যাল ছবি বিশ্বাসটা বুঝতে পারছে না। এবং এবং সুচিত্রা সেন যেভাবে ধমকায় প্রথম দিকে উত্তম কুমারকে বা তার মেল পার্টনারদের, তাতে আমরা মানে একটা অংশ যারা রিয়েলি ইন চেঞ্জ তারা খুব একটা আনন্দ পায়। পোস্ট কলোনিয়াল পিরিয়ডে একটা নিউ ডেমোক্রেটিক সেট আপে যে একজন মেয়ে একটা আটারেন্সের অধিকার আছে, এই যে আটারেন্স যার জন্য আমরা ফাইট করে এসেছি। ধরো বঙ্কিমচন্দ্র 1861 যখন দুর্গেশনন্দিনী লিখেছিলেন, তখন যখন ওই মাঝরাতে অসুস্থ জগৎ সিংয়ের সেবা করছেন আয়েশা, যখন ওসমান এসে খুব রেগে গিয়ে বলে যে আমি যদি বলি নবাব নন্দিনী তুমি এই ঘরে এই অসময়ে কেন, যখন আয়েশা বলেছিলেন যে এই বন্দি আমার উত্তর হচ্ছে এই বন্দি আমার প্রাণেশ্বর। এই প্রথম আধুনিক বাংলায় দ্যাট আই লাভ ইউ, এক্সপ্রেশন অফ লাভ ইজ এ কাইন্ড অফ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই লাভ ইউ ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। দুনিয়ার সর্বহারা একাও যেমন পলিটিক্যাল স্টেটমেন্ট, আমি তোমাকে ভালোবাসিও পলিটিক্যাল স্টেটমেন্ট। দেয়ার আর মোমেন্টস, কোন সময় তুমি কি বলছো একটা আটারলি ফিউডাল সেটআপের মধ্যে তুমি যে বললে, এটা এমনকি আমার সামনে দুনিয়ার সর্বহারা একাও বা বিপ্লব দীর্ঘজীবী হোকের থেকেও বড় স্টেটমেন্ট। কারণ আমি তোমাকে ভালোবাসি, ইট টুক লং লং ইয়ার্স টু ফিল, টু এক্সপিরিয়েন্স, টু এক্সপ্রেস। এখন এই যে জায়গাটা, ধরো 1861 সালে বীরাঙ্গনা কাব্য, এই 1862 সালে এই উপন্যাসটার পরের বছর বীরাঙ্গনা যদি তোমরা পড়ো, আমি জানি না পড়েছো কিনা, যদি একটু ওপর থেকে পড়ো তাহলে তুমি কেঁপে উঠবে, কেঁপে উঠবে। কইকেই যে রাজা দশরথের প্রতি চিঠিটা লিখছেন, তুমি পড়ে অবাক হয়ে যাবে যে 1862-তে মধুসূদন দত্ত কইকে যে চার্জটা করছেন যে তখন আমি অল্প বয়সী ছিলাম আর দিস থিংস, এবং তোমার তাতে ভালো লেগে তুমি কিছু মিথ্যে কথা বলে দিলে, কারণ তোমার আমাকে খুব খারাপ কথা, তোমার আমাকে পাওয়ার দরকার ছিল। আর যেহেতু আমার বয়স হয়েছে এবং আমার অ্যাপারেন্টলি দিস অ্যান্ড দ্যাট, তো তুমি এই জন্য মিথ্যে কথা বলছো। তুমি ভেবে দেখো, তুমি নিজেকে সত্যবাদী বলো, তো তুমি চূড়ান্ত মিথ্যাবাদী বিকজ অফ দিস অ্যান্ড দ্যাট। এবং এই যে তোমার প্রত্যেকটা প্রেমপত্র, প্রত্যেকটা চিঠি লম্বা অ্যাকুজিশন, লিস্ট অফ অ্যাকুজিশন, সেখানে কৈকেয়ীটা কিন্তু আরও এই যে বিরাম পত্নী ভাবে আর তুমি ভেবো না আমারে, বা রাধিকার বেরি ভাঙো এ মামু মিনতি, এই যে সব আর কথাবার্তা, তাতে তুমি বুঝবে যে এক ধরনের নারী আত্মচেতনার উন্মেষেরও হওয়ার চেষ্টা আছে। সেগুলো সামহাও সাবডিউড হয়েছে বিকজ অফ সো মেনি সোশ্যাল প্রেশার। স্বাধীনতার পরে যখন আমরা সত্যি এক ধরনের পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেলাম, যখন একটা ডেমোক্রেটিক সেট আপ পেলাম, একটা ইলেকশন পেলাম, ইন্ডাস্ট্রিয়াল সিনারিও তৈরি হলো, তখন আমাদের শুধু পুরুষ না, এমন একজন মহিলারও দরকার ছিল যিনি আপাতভাবে স্বাধীন ও স্বেচ্ছাচারী। এই যে বাট ডোন্ট টাচ মি, এই যে সপ্তপদী যে বলতে পারে ডোন্ট টাচ, টাচ শব্দটা ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীন এবং স্বেচ্ছাচারী, তুমি দেখবে সুচিত্রা সেনকে দেখে সবসময় স্বাধীন এবং স্বেচ্ছাচারী মনে হয়, যদি আলটিমেটলি she doesn't disturb the patriarchal norm. Ultimately যা হয় সে হচ্ছে প্রেমে না, একদম সাবমিশন। যেমন হারানোর যদি দেখো, সে সমস্তটা ইন্ডিপেন্ডেন্টলি ফাইট করবে, কিন্তু যখন রমা রমা করতে করতে উত্তম কুমার যাচ্ছে, তখন এই যে এমব্রেস, আরেকটা খেয়াল করবে, এও সাধারণ যে আমি যদি আমার স্ত্রীকে বাড়ি থেকে ডাকি, তাহলে নর্মাল হচ্ছে হয় আমার স্ত্রীর বাড়িতে সে বেরিয়ে আসবে কোথায়, রাস্তায় তো আসতে পারবে, তো আসার দরকার নেই। এখানে কিন্তু অজয়কর রমা রমা করে এতটা দৌড়েছে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর রমা who was standing in the balcony, she approached the whole path, এবং গিয়ে প্রথম যে এমব্রেস, ফিজিক্যাল ইন্টিমেসি, সেটা হলো বাড়ির বাইরে। কারণ তখন অবধি ইন্ডিয়ান ফিউডালিজম ম্যান ওম্যান রিলেশনশিপকে ওরমভাবে দেখাতো না। এমনকি হারানোর সুর দেখলে বুঝবে যে বিভিন্ন জায়গায় যেখানে অসম্ভব
উত্তম কুমারের বিখ্যাত গান যা শুনলে আমাদের মন কাম করে, তোমাদের মন করে না, তুমি যে আমার গাছতলায় বসে গাছতলায় বসে হ্যাঁ গাছতলায় বসে দুজনে বাজাচ্ছে গীতা দত্তের গানটা গীতাদত্তের গান। সেখানে উত্তম কুমারকে দেখেছো? ননির কাছে দেখেছো উত্তম কুমার লাইক এ ডেড বডি? না, তুমি দেখবে যে যাবতীয় পারফরমেন্স রিজার্ভ ফর সুচিত্রা সেন। শুধু যে প্লেব্যাকে ঠোঁট নাড়ানো না, সেটা গীতা দত্তের গান। আকাশে মেঘ ঠেক ঘুরে বেড়াচ্ছে, এসব হচ্ছে যত মুভমেন্ট, ফিজিক্যাল হাত মুভ সব। আর উত্তম কুমার সেই যে কোলের উপর শুয়ে পড়লো আর নট নরণচরণ নট। ঘুমিয়ে পড়ে যাবে একটা সিনটা ছিল যেখানে কানের কাছে ও আচ্ছা খুব ভালো আমাকে আচ্ছা, এই যে আমরা বলছি এতে এতে দেখা যাচ্ছে যে ইনক্রিজিংলি নারীর আত্মভিব্যক্তি বা নারীর অস্তিত্ব সম্বন্ধে আমার কাছে চেতনা দেখা যাচ্ছে। এমন কিছুটা জনপ্রিয় মহলেও দেখা যাচ্ছে। নাহলে সুচিত্রা সেন জনপ্রিয় হতেন না। সুচিত্রা সেনকে দেখেই মনে হয় দুমদাম বড়লোকের মেয়ে, এবং সে এসে ভাঙচুর করে দেবে, এই করবে ওই করবে। অর্থাৎ শি ক্যান ডিসাইড, শি ক্যান চুজ, ইটস কোয়েশ্চেন অফ চয়েস ক্যান ইভেন উইদিন দি পপুলার। এবং ইন দি রিয়েল ওয়ার্ল্ড সেটা তো খুব বড় একটা আকারে দেখা দেওয়ার ফলে 1960s নাগাদ সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটক ডিরেক্টলি অন দি কনস্ট্রাকশন অফ গডেস নিয়ে ভাবলেন। আর মৃণাল সেনকে কেন বলছি এর সঙ্গে জুড়ছি, যে একই সময় ফেব্রুয়ারি, এপ্রিল এবং অগাস্টে রিলিজ হওয়া ছবি, যে 22 শ্রাবণও দেখবে মাধবী মুখোপাধ্যায় যে রোলটা অভিনয় করেছেন, সেও কিন্তু রান্না করে। মরণোত্তরের আগে সে নিজে না খেতে দিয়ে স্বামীকে খেতে দেয়, এবং স্বামী তাকে সন্দেহ করে বা রাগ করে বা সেই প্রেমটা ভেঙে গেছে বলে 22 শ্রাবণ বড় করে দেখলে জাতীয় শোক দিবস, রবীন্দ্রনাথের মৃত্যুদিন, কিন্তু একটা প্রেমের মৃত্যু কিভাবে অর্থনৈতিক কারণে হয়। একটা প্রশ্ন আছে, এটার সাথে রিলেটেড নয়, যেখানে মাধবী মুখোপাধ্যায় একটা বাচ্চাকে তুলে এনে করে, যেখানে লাস্টে ওর হাজবেন্ড বলতে পুষি পুষেছে পুষি, এটা কি একটা জেলাসি থেকে নয়? মানে এটা জেলাসিটা দু রকমের হতে পারে। একটা হলো আমি ওকে সন্তান দিতে পারিনি, তাও একটা বাচ্চা জোগাড় করে এনে নিজের সন্তানের মতো তাকে লালন করছে। আরেকটা কি জানে আমরা খেতে পাচ্ছি না, তাও তুমি ওকে খাওয়াচ্ছ। আর অ্যাটেনশনটা এটা কোনটা বেশি ডমিনেন্ট হচ্ছে আপনার মনে হয়? খালি কানের কাছে ঘ্যানার 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 দিয়ে সোজার মেয়েটাকে মিষ্টি কথা। 3 দিন পেটে একটা দানা পড়েনি, চেঁচাবো না। আর দেখো অত আদি খেতে ভালো না, নিজেদের জ্বালাতেই মরছি, পরের মেয়ে এনে সোহাগ করা হচ্ছে। সোহাগ করবার আর সময় পেলে না, দিয়ে সোজার মেয়েটাকে। দেখুন আমার বাড়ি, সবাই জেনে রাখুক এটা আমার। এটা আমার বাড়ি, এখানে কারো লম্বা চওড়া কথা চলবে না। নিজেরাই পাচ্ছি না খেতে, তারপরে আবার পুষি জোটানো হয়েছে। পুষি একে দাও, ওকে দাও, মেয়ের মাকে দাও, মেয়ের দাদুকে দাও। কত ভাবছে পুষিয়া তোমার জন্যে, সে আমার জানা আছে। দুটোই থাকে। তারপর ডমিন্যান্ট, যদি তুমি মৃণাল সেনকে জিজ্ঞেস করো তাহলে সে, আমি বলছি একটা যুক্তি হচ্ছে অবশ্যই আর্থিক, কারণ তোমার পেটে ভাত না থাকলে কোনো প্রেম জেলাসি কিছু থাকবে। তুমি 3 দিন না খেলে তোমার বয়ফ্রেন্ড যদি অন্য একটা মেয়ে নিয়ে তোমার চোখের পাশ দিয়েও বেরিয়ে যায়, তুমি ফিল করতে পারবে না 1 ঘন্টা। খুব ভালো করে খাও একটা মেইনল্যান্ড চায়নায়, তারপরে দেখবে যে তখন ওথেলো ডেসডিমোনা রিলেশনশিপটা দাঁড়ায়। এটা ক্লাসিক্যাল মার্কসিস্ট স্ট্যান্ড পয়েন্ট। তুমি যেটা বলছো যে কোনটা ডমিন্যান্ট আর কোনটা সাবসিডিয়ারি। ডমিন্যান্ট
নিঃসন্দেহে যে আমরা খেতে পাচ্ছি না, আবার আপনি খেতে পায় না ওকে ডাকে, হ্যাঁ শঙ্করকে ডাকে, সেটা একটা হতে পারে। আর আরেকটা জেলাসি তো আছে, সেটা ইন্টারনালাইজ, সেটা তখনও পর্যন্ত বলার সময় হয়নি। মেঘে দেখাতেও বলা হয়নি, দেবীতেও বলা হয়নি, এখানেও বলা হয়নি। দেবীতে তুমি যেই মুহূর্তে দেবী হিসেবে আমরা শর্মিলা সাহুকে দেখলাম, সঙ্গে সঙ্গে তার হাত থেকে আমরা একটা অনুভূতি কেড়ে নিলাম, অনুভূতি কেড়ে নিলাম। তুমি বলতে পারো টেকনিক্যালি স্পিকিং যে তার স্বামী তো মানে তোমাদের ভাষায় পার্টনার তো কলকাতা শহরে থাকে, কাজেই তাদের তো রেগুলার মিটিং হয় না, সেটা ঠিক আছে, কিন্তু তাও ফিলিংয়ের মধ্যে ছিল। যে মুহূর্তে দেবী হলে সঙ্গে সঙ্গে চিঠিপত্র সব তো পাল্টে গেল, ইউ আর নাও গডেস। এবং তার ফলে তুমি যে অবদমনের শিকার হলে, স্বাভাবিকতা, সেখান থেকেই ফিমেল হিস্টেরিয়া। দেবীরও কিন্তু হিস্টেরিয়া, দেবী যে চোখ পাল্টে গেছে, দেবীর মুখ এই যে দয়াময়ী পালিয়ে বেরিয়ে গেল কোনো রকমে, সেটা হচ্ছে এক ধরনের হিস্ট্রিক্যাল মুখ। এবং নিতারও তুমি দেখবে একই জিনিস, আমরা বরং দেবীর শেষটা আর নিতার শেষটা দেখি। একটা প্রশ্ন করেন, বলো তুমি এরকম করছো কেন, আমরা তো জাস্ট আলোচনা করি। এই সুচিত্রা সেনের পারফরমেন্স গানে মানে ওই মানে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে মানে যাদের জন্য ছবিটা তৈরি হচ্ছে, যারা ছবিটা দেখবে, যারা মুখিয়ে আছে ছবিটা দেখার জন্য, তারাও তো একটা পেট্রিয়ার্কাল অডিয়েন্স। তো সেখানে মানে তাদের চোখ, তাদের গেজটাকে কি মানে একজন ফিমেল মানে স্টার তার পারফরমেন্স দিয়ে বেশি অ্যাট্রাক্ট করবেন না দেন যেখানে তো উত্তম কুমারকে থাকতেই হবে নিথর হয়ে, মানে মানে তার অডিয়েন্সের যে সাইকোলজি সেটা কি কোনো ভাবে রিলেটেড নয় এটার সাথে? না, তোমার এই ইকুয়েশনটা যদি জেনারেলি তাহলে সব জায়গায় ফিমেল প্রোটাগনিস্টকে ফোরগ্রাউন্ডেড হতে হয়, তা তো না। আলটিমেটলি ইট ইজ মেল প্রোটাগনিস্ট হু ডিক্টেট তা। কিন্তু তুমি এমন একটা ছলনা করছো ন্যারেটিভে, এমন একটা ট্র্যাক, যাতে মনে হচ্ছে শি ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অটোনমাস। তাহলে স্যার যদি সেটাই হয়, তাহলে কোথাও গিয়ে মানে যারা দেখছে, মানে মেল যে গেজ দিয়ে দেখছে, তারা থ্রেটেন ফিল করছে না সেই স্পেসে, যে একটা মেয়ে এত কিছু বলছে করতো, কিন্তু সে জানে যে আলটিমেটলি কিন্তু কোথাও সুচিত্রা সেন স্ট্যাটাসকোকে ডিস্টার্ব করছে না, করতো। মানে যদি লাস্টে যেমন নিতার ক্ষেত্রে করলো। নিতার ক্ষেত্রে সমস্যাটা কি? নিতার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে ধরো আমি একবার আনন্দবাজারে লিখেছিলাম যে পুরাকালে উপনিষদের সময় তখন এখনো যেমন সেমিনার হয়, তখনও সেমিনার হচ্ছে, তো সেমিনারে তখন সবচেয়ে বড় স্কলার ধরো যে কোনো একজনের নাম করতে চাইছি না, ওখানে যাজ্ঞবল করছে না, আমি যাদবপুরের নাম করতে গিয়ে আটকে গেলাম, দরকার নেই আমার করি তো আপনি, তো এরকম কোনো একজন স্কলার তিনি করছেন, তো তখন তোমার মতন কেউ ওর মতন কেউ সে বললো কথা বলবো, তো কথা বলা হচ্ছে। যাজ্ঞবল্ক গার্গীকে বললেন যে বলুন, যাজ্ঞবল্ক বললেন হে মহাত্মান, আপনি আমাকে বলুন যে ব্রহ্ম কি? না যজ্ঞ যে সেমিনার মানে আলোচনা হয় তাতে, তো তাতে যাজ্ঞবল্ক প্রথম খুব পোলাইটলি যেভাবে মাস্টারমশাইরা বলেন যে গার্গী তুমি আমাকে এই প্রশ্ন করবে না, ডোন্ট আস্ক মি সাচ এ কোয়েশ্চেন। তখন গার্গী রিমেন পারসিস্টেন্ট উইথ হার কোয়েশ্চেন। তাতে যাজ্ঞবল্ক তাতে বললেন আমি আবারও বলছি, মানে আমি এবার একটু কঠোর ভাষায় যে আমি আই ওয়ার্ন ইউ নট টু আস্ক দ্য কোয়েশ্চেন। তাতে গার্গী বললেন না মহাত্মা, আপনি এই প্রশ্নের উত্তর দিন। এবার যাজ্ঞবল্ক যেটা বললেন সেটা হচ্ছে তুমি যে থ্রেটেন ফিল করছে বলা সেই জায়গাটা। যাজ্ঞবল্ক বললেন যে গার্গী তুমি যদি এই প্রশ্ন, তুমি যদি অতি প্রশ্ন করো তাহলে তোমার শিরচ্ছেদ হবে। অতি প্রশ্ন মানে আমরা এখানে যারা সংস্কৃত জানি না তাদের কাছে মনে হবে অতি প্রশ্ন মানে অনেক প্রশ্ন, না, অতি প্রশ্ন মানে অনেক প্রশ্ন না। অতি প্রশ্ন মানে প্রশ্নের যে স্ট্রাকচার আছে তাকে ক্রস করে যদি প্রশ্ন করো, অর্থাৎ তোমরা যাদবপুরে পড়তে এসে বুঝিয়ে বলি এই যে বিএ পাস পড়ছো, এমএ পড়ছো, পিএইচডি করছো, যা ইচ্ছে করো, তাতে কতগুলো কাঠামো আছে। আমি বলছি জ্ঞান স্বাধীন, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু জ্ঞানের সীমা বেঁধে দিয়েছে। তুমি সঞ্জয় মুখোপাধ্যায়কে কতদূর প্রশ্ন করতে পারো, একটা জায়গা অবধি যাবে, তার বাইরে যদি যাও তাহলে কিন্তু তুমি শাস্তি পাবে।
এটা একটা স্ট্রাকচারের, যে কোনো স্ট্রাকচারের সমস্যা, স্ট্রাকচারের সমস্যা। তোমরা জানো যে তোমরা যে হ্যাঁ করো, কারণ আছে। এদের স্যারকে ভালোবেসেও না, শ্রদ্ধা করেও না। তুমি জানো যে পরিষ্কার রিফ্লেকশন কোথায় থাকবে, প্রশ্নের নম্বরের খাতায়, প্রশ্নের খাতায়, সব। যাই হোক, আমি নিয়ে ডিটেলস বলছি। যে কোনো এস্টাবলিশমেন্ট, যে কোনো স্ট্রাকচারের এই সমস্যা ঠিকই। এই যে তখন গার্গী নীরব থাকলেন, কিন্তু নীতা চক্রবর্তীর সমস্যা হচ্ছে, নীতা চক্রবর্তী রিফিউজ টু বিকাম মিউট। নীতা কোথায় অপরাধ করেছিল? নীতা দুটো অপরাধ করেছিল আধুনিক চোখ দিয়ে দেখলে। নীতা দয়াময়ীর অনেক পরের লোক। নীতা একটা হচ্ছে, যেটা তুমি আজকে বুঝতে পারবে না, যে নীতা 1960-তে নীতা রিজার্ভ দ্য রাইট টু চয়েস, অর্থাৎ সে শুধু ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না, বাড়িতে কোনটা হবে কোনটা হবে না সে ডিসাইড করছে। অনেক ক্ষেত্রেই সে ডিসিশন হয়তো তার সকল স্যাক্রিফাইসে, তো ডিসিশনটা সে নিচ্ছে। তুমি জেনে রাখবে, তুমি 1000 টাকা আয় করতে পারো, 5 লাখ টাকাও আয় করতে পারো, ফাইনাল ডিসিশন আমার। তুমি ছোট ছোট ডিসিশন নাও, ডিওফিও কেন ইচ্ছা করো, কিন্তু বড় মেজর ডিসিশন শুড লাই উইথ মি। অ্যাটলিস্ট আমার কনসেন্ট ছাড়া সেটা হবে না। মানে যে উপার্জন করছে, উপার্জন তো দুজনেই করছে। মানে পুরুষের তোমার ওই আর্থিক স্বাধীনতাই যে চূড়ান্ত স্বাধীনতা তা নয়, সেইটা আলটিমেটলি হেড অফ দি ফ্যামিলি যে বললো, সেটা হয়ে দাঁড়িয়েছে মেল। এবং নীতা আরেকটা কাজ করেছে, সেটা যদি আমরা মেঘেরা তারা কবিতা দেখবো, যে নীতা এক ধরনের তাকায়, যে তাকানোটা আমাদের সমাজে পুরুষের জন্য রিজার্ভ। সেটা কি? রাইট টু সি উইদাউট বিং সিন। অর্থাৎ আমি জানলা দিয়ে তাকাচ্ছি, এই জানলা দিয়ে ওই বারান্দাটা তাকাচ্ছি, আমি তাকাচ্ছি, কিন্তু যে যার দিকে তাকিয়ে আছি সে দেখতে পাচ্ছে না, সে জানেই না যে আমি তাকাচ্ছি। এই ভয়ারিস্টিক লুক, এটা একমাত্র পেট্রিয়ার্কি পুরুষকে দেয়। কিন্তু নীতা যেটা করেছে, বারবার দেখবে, নীতাকে দেখলে, আমি একদিন লেগে রেখা তার পুরো দেখা দেখবে যে নীতা এমন একটা ঘরে, সে ঘরটা এখন আর আজাদগড়ে বা কোনো জায়গায় এক্সিস্টেন্স নেই, ওটা বাঙালি রিফিউজিরা প্রথম এসে করেছিল। এখন তো আর্থিক উন্নতি হয়, চলে গেছে। এক ধরনের বলে গরিব, এখনো আসাম ঠাসামে আছে এক্সপ্যান্ডেড মেটালের জানলা। জানলার বৈশিষ্ট্য কি? তখন তো বাড়িগুলো খুব ছোট ছোট হতো, অর্থাৎ সোজা কথায় মহিলাদের আব্রু ছিল না। ধরো ভেতরে তোমার ঘরের পাশ দিয়ে রাস্তা, একটি মেয়ে তো নানা রকম প্রাইভেট মুভমেন্টস আছে, তো সে যেটা করবে সেটা শুধু পর্দা দিলে হচ্ছে না, তখন ওই জানলা দিয়ে সে কিন্তু জানলা দিয়ে বাড়িটা দেখতে পাচ্ছে কি হচ্ছে, রাস্তা দিয়ে কে যাচ্ছে, কানাডা যাচ্ছে না, জুয়ালা যাচ্ছে ইত্যাদি। তো তুমি বাইরে থেকে যখন দেখছো, তুমি কিছুই দেখতে পাচ্ছ না। এটা কি এক্সপ্যান্ডেড মেটালের আলোটা এমন ভাবে যায় না, তুমি তাকালেও অন্ধকার দেখবে, কিন্তু ভেতর থেকে তুমি দেখতে পাবে। আমি মেঘেটা সিনেমাটা ওই ধরনের জানলা আছে, আমরা ছোটবেলায় দেখেছি, এখন তো একটা হচ্ছে, এখন গাড়ির কাজ যেরকম ওইরকম জানলা না না কাচের যেটা বড় লোকের বাইরে তাই, আমাদের গাড়ির কাছে তাই না, ঠিকই বলেছো, কিন্তু ওই রকম। এখন এই যে রাইট টু সি উইদাউট বিং সিন, এটা হচ্ছে পেট্রিয়ার্কিতে চূড়ান্ত অপরাধ। ইউ হ্যাভ ক্রস দ্য লিমিট, এবং লিমিট হওয়ার ক্রস করলেই তোমায় শাস্তি পেতে হবে। তার শাস্তিটা কী হবে দেবে? এরকম তো করা যায় না যে ও আমার কথা, আমার মুখে মুখে কথা বলেছি বলে তো খুন করে দিলাম, তাহলে তো ধরা পড়ে যাবে। কিন্তু ওকে খুন করতে হবে, খুন করতে হবে মানে ইরেজার, এক ধরনের ইরেজার। ইরেজ করলে কী করতে হবে? তুমি ভেবে দেখো নীতার কী অসুখ হয়েছে, যক্ষা। যক্ষা মানে এর যক্ষা, লাং টিবি। লাং টিবিতে কি হয় কাশতে কাশতে সে তো জানো আমি কি হয়, লিডস টু ডেথ। লিডস টু ডেথ, গুড। যদি আনরেস্ট্রিক্টেড রোগা হয়ে যায়, চোখের কোলে কালি পড়ে, ফিজিক্যাল যে নষ্ট হয়ে যায়, বিবর্ণ তো তুই ভালো ভাষা বলছো কবিতার, আমি বলছি সোজা কথায় একটা লোকের চেহারা খারাপ হতে হতে এমন হয় যে তোমার দেখে মনে হবে আহারে কি হলো। যেমন আমি খুব রোগা হয়ে গেলে, একটু রোগা হলেই লোকে বলবে, দেখবে যে একটু সুগারটা টেস্ট করে নেবেন সাজাবো,
আমাদের বয়সে যেটা হয় বা আমরা যে আর্থিক গ্রুপে আছি তাদের টিভি হবে না নর্মালি, যদি আজকাল টিভি কলকাতায় ছড়িয়ে পড়ছে কিছু কিছু অন্য কারণে, স্টিল আমাকে দেখেই আমার বয়সীরা, আমি যে গ্রুপে পড়ি, আমাকে যদি তুমি একটু চোখ মুখ শুকনো দেখো, তুমি দু একটা স্যার ভালো আছেন তো আজকাল আসেন না এসব বলে ধরে যে স্যার একটু ব্লাড টেস্টটা করবে, একটু সুগার করে নিন, সুগার রেগুলার প্রোটিন এ করে। এই যে আমাদের অম্লান বন্ধু অম্লান যে একটু রোগা হয়েছে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যে ব্লাড সুগার হয়েছে, এটা একটা চিহ্ন। তেমনি ছোটোবেলায় যখন টিবি হয় তখন লাং টিবি হলে প্র্যাকটিক্যালি ইন্টেস্টিনাল বা বোন টিবি হলে যেগুলো হয় না, যে শরীরের যাকে বলে লাবণ্য ঝরে পড়ে যায়, একটা লোক রোগা হয়ে যায়, কালো হয়ে যায়, হাড় বেরিয়ে পড়ে, দেখলে খুব ক্লান্ত মনে হয়। এইসব মিতার তাই হলো, এমনকি ছবিতেও দেখবে কেন হচ্ছে সেটা। তার সঙ্গে তুমি বললে তার সঙ্গে এসব পেট্রিয়ার্কি ভ্যানিশমেন্ট একটা অসুখ, হ্যাঁ অসুখ, এটা তো অনেক অসুখে মারা যেত, টিভিতে মারা গেল কেন? তুমি বলে অ্যাপারেন্টলি পভার্টি, টিভি পভার্টি হওয়ার লক্ষণ, ম্যাল নিউট্রিশন ক্রমাগত, ঠিকই, কিন্তু টিভিতে দেখবে হঠাৎ করে কেউ মারা যায় না, হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা যায়, ইটস এ স্লো ডেথ, গ্র্যাজুয়ালি। তাতে কী হয়, স্লোলি তোমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। নিতে একসময় বলে না যে আমার জমকাকের মতন চেহারা কে দেখবে, এবং বলে তাকে সোসাইটি থেকে ব্যানিশমেন্ট অর্থাৎ এক্সেম্পলারি পানিশমেন্ট দেওয়া হয়েছে। তোমাকে যদি তুমি ভুল করেছো বলে ফাট করে গুলি করে মেরে ফেলি, তাহলে কি তুমিও বুঝতে পারবে না যন্ত্রণাটাকে, সোসাইটি কি করবে করে না করবে তা নিয়ে তোমার কি। কিন্তু আমি যদি সোসাইটিকে দেখাতে পারি, দেখো এ আমার বিরুদ্ধে গিয়েছিল, এইবার একে বোঝাচ্ছে কত ধানে কত চাল, যে কারণে ফাঁসিকে তোমার ফাঁসির অর্ডার দেওয়ার পরে অন্তত 3-4 বছর ওয়েট করা হয় নানা কারণে, সমাজ জানতে পারুক একটা লোকে এইরকম পাপ করেছে, তাকে কিভাবে মারবো আমরা। এক্সেম্পলারি পানিশমেন্ট, এক্সেম্পলারি ইনস্ট্যান্স, অর্থাৎ গীতা যেহেতু প্যাট্রিয়ার্কির সেট নর্মসকে ডিফাই করেছিল, she had both the passion and the kind of defiance required to disobey patriarchal society, সুতরাং she was taught a lesson, যেটা এই টিভি। শঙ্করের খবর শুনছস? খালপাড়ের দত্তগিন্নি কইয়া গেল বোম্বাইয়াতে সে নাকি খুব খ্যাতি লাভ করে, রেডিওতেও কইছে। হয়েছে নাকি? হ্যাঁ কি রাত দুপুরে বারবারই চাইয়া বিছানা পাতাস?
এটা তো একটা নির্বান্ধব পুরী, এটার আবার বাইরের বাড়ি, এটার আবার অন্তর বাড়ি। আমারও লুকাবি, তবু কইবি না কিছু? যখন শোননের দিন আসছিল মা, তখন তো কই শোনো নাই। আর আজকা তো আমার ওর মধ্যে এক স্তর ব্যবধান। আমার এই জিব্বাটা, আমার এই জিব্বাটা আর আমার বসে নাই, তাই আই পৃথিবীটাও রাত্রিরে রানা লইয়ে গেছে। রাত্রে আর কান্দনি গুলি নাই গাইলা, গাইলা আমার অফিস আছে। কিন্তু আলটিমেটলি টিভির ফলে নিতা মারা যায়। নিতা মারা গেছে, নিতা যেই মুহূর্তে বুঝেছে যে তার এই স্যাক্রিফাইস, এই যে সবকিছু, এমনকি ধরো নিতার জীবনে সর্বক্ষেত্রে চিটেড হয়েছিল, প্রতারিত হয়েছিল, কিন্তু একটা তার বিশ্বাস ছিল যে দুনিয়ায় একজন লোক অন্তত একদিন, অন্তত 1 মিনিটের জন্য একটা সত্যি কথা বলেছিল, দেয়ার শি কুড ফিল দ্যাট শি ওয়াজ রিকগনাইজড, কি যে তুমি মেঘে ঢাকা তারা। ঠিক আছে, এটা খুব হাস্যকর, পৃথিবীর যুগে যুগে সব ছেলে সব মেয়েকে কথা বলেছে, সেটা তো চিট হয়, চিট কিন্তু নিতা সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে ফেলে। চিঠিটাকে সে লিখে দিয়েছে, চিঠিটা ওয়াজ হার ওনলি প্রপার্টি। দেখি বুড়ো বয়সে প্রেম করতো তো প্রথম দেখায় তোমায় চিনতে পারি, ভেবেছিলাম তুমি সাধারণ, আজ দেখছি তুমি মেঘে নাকি তুমি একটি তারা। চারিপাশের অবস্থার চাপে মেঘে ঢাকা আকাশের মধ্যে নিষ্প্রভ ঘষা ঘষা তোমার জ্যোতি। আরে অসহ্য, আরে নামটা দেখি, আরে নামটা শোনো শোনো শোনো। ওহো সেই বিয়েটা, আরে তাকে কোথায় পেলি? তাকে তো অনেকদিন দেখিনি। মেয়েদের পার্সোনাল অ্যাফেয়ার নিয়ে যত বাজে বিচ্ছিরি ব্যাপার। যখন সে ওই এসআইএলতে যায়, সেন্টোরিয়ামে যায়, কিন্তু নিতা হঠাৎ সেটা পড়ে বোঝে যে এটাও একটা ট্র্যাপ, এটা হচ্ছে তোমাকে এক্সপ্লয়েট করার ট্র্যাপ। তোমাকে খুব ভালো বলে তোমার কাছ থেকে সেই মুহূর্তে নিতে দেখবে খুব অসাধারণ জায়গা, বিশেষত যারা উইমেন স্টাডিজ ইত্যাদি করেন তাদের জন্য, যে নিতার চিঠিটাকে ফেলে দেওয়ার পরেই সংকট স্পটে আসে। নিতা যেই মুহূর্তে ফেলে দেয় সঙ্গে সঙ্গে সংকট ঢোকে, ফলে নিতার হোল, এটা রিটার্ন অফ দ্য রিপ্রেসড বলেন, নিতার হোল পাস্ট লাইফ বেরোলে কি ভুল করেছে, কিন্তু আর তো কিছু করার নেই, আর তো কিছু করার নেই। নাও আই এম at the dead end of the tunnel. I am left with no choice of the tunnel. I am left with no choice. So তুই বুঝতেই পারবি এরকম এমপিনেস থেকে যা হয় তা হচ্ছে এই হিস্ট্রি দিয়ে নিতা ওরম চিৎকার করে ওঠে এবং সে মিলিয়ে যায়। মিলিয়ে গেল এটা বুঝতেই পারছো কোথায় মিলিয়ে গেল, কি কি দেখানো হলো? দেখানো হলো পাহাড়,
দেখানো হলো জঙ্গল, দেখানো হলো ঝর্ণা ইত্যাদি, সমস্ত সিম্বল অফ এরোটিকা। দেখলেই বলছি এরোটিকা না নেই এই প্যাশন প্যাশন প্যাশন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ঝর্ণা, পাহাড়, জঙ্গল ইত্যাদি ইত্যাদি তুমি সব দেখছো, জাস্ট একটি করে খুব কুইক রেফারেন্স দিয়ে দিচ্ছে এটা কোন ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কাইন্ড অফ ট্রমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই রেফারেন্সগুলোতে কি ফিল করছেন? এই যে ট্রমা, এই যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই ট্রমা নিটা চলে যায়। নিটার এন্ট্রিটাও খুব অস্বাভাবিক, যে নিটা যে আসে সেটা একটা কোনা, একটা গাছের কোনা দিয়ে একটা ফ্রেম এরকম রয়েছে, তোমাকে যদি রাখতেই হয়। ও যেমন ক্যামেরা চালাচ্ছে, ওর দিকে থাকা উচিত। শি সেন্ট্রালিটি অফ আওয়ার ন্যারেটিভ, শি কনস্টিটিউট দ্য সেন্ট্রালিটি অফ আওয়ার ন্যারেটিভ, তাহলে শি শুড রিমেইন ইন দ্য মিডল। যে কোনো ল অফ ফটোগ্রাফি তাকে মাঝখানে রাখবে। ঋত্বিকটাকে 90% ফ্রেম, 95% ফ্রেম ছেড়ে দিয়েছেন ওই বিরাট গাছটাকে, 5% ফ্রেম রেখেছেন তার এন্ট্রান্সের জন্য। এবং তাও প্রথম দিকে আমরা বুঝতেই পারি না সে ছেলে না মেয়ে, বাচ্চা না বড়, বুড়ি না তরুণী, কিছুই বুঝতে পারি না। বেশ কিছুক্ষণ পরে আমরা তাকে বুঝতে পারি একটি মহিলা, যে মহিলাটির নেচার বুঝতে পারি না। অনলি ইন দ্য সেকেন্ড শট তার মিড ক্লোজ আপে আমরা বুঝতে পারি শি ইজ আ ইয়াং লেডি। এই যে তার মিস্টিরিয়াস এন্ট্রান্স এবং মিস্টিরিয়াস এক্সিট, এর মধ্যে যে জীবন নাট্যটা, সেটা হচ্ছে 4 দিনের মঞ্চনাট্য, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। যাকে তুমি গ্রেট মাদার বলছো, সে আসলে আজাদগার কলোনির মেয়ে। যেমন যাকে তুমি গ্রেট মাদার বলছো, সে কিন্তু একটা রক্তে মাংসে সমস্ত দিক দিয়ে সে একজন গৃহবধূ, সম্পূর্ণ তরুণী। সে আর সপ্তমী তিথি, পঞ্চমী তিথি চাঁদ, যে জীবনানন্দ দাশের ভাষায় বলা হয়। বারবারই মনে হচ্ছিল সেগুলো কম্পোজিশনের ভাষা, এগুলো আমাদের না। যে কম্পোজিশনে আমরা শর্মিলা ঠাকুরকে দেখছিলাম, তাতে বোঝাই যায় যে এই কম্পোজিশনটা, এই থেকে যে মানুষটা, সেই মানুষটাকে হঠাৎ তুমি দেবী বানিয়ে দিলে। দেবী বানালে ইনফ্যাক্ট তাকে তুমি মনুষ্যত্ব থেকে সরিয়ে দিলে, তখন তার রইলটাকে, সে একটা বাচ্চাকে ভালোবাসতো, সেই সেটাও সরিয়ে দিল। তাহলে রইলটা কি? সারা পৃথিবী তোমাকে ভাবছে ভগবতী। ফলে যে ট্র্যাজেডিটা হয়, রিলিজিয়ান যেখানে ডোমেস্টিক লাইফে ইন্টারফিয়ার করে, রিলিজিয়ান রিচুয়াল যেখানে এত বেশি ডমিনেটিং হয়ে পড়ে, সেই সমাজে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু এই ঘটনাটার যে ইন্টারপ্রিটেশন সত্যজিৎ, সেটা এসেনশিয়ালি আমাদের ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স দেখে করা। কারণ বার্গম্যানও এই ধরনের কাজ করেছেন ভার্জিন স্প্রিং বা অন্য জায়গায়। নর্ডিক প্রোটেস্ট্যান্ট ট্র্যাডিশনের সঙ্গে ইন্ডিয়ান হিন্দু ট্র্যাডিশনের বা বাঙালি হিন্দু ট্র্যাডিশনের তফাৎ আছে, এবং সত্যজিতের ছবিতেই তফাৎটা ধরা পড়ে। আমরা একটু দেখি। চলো, কি বলো, ভয় কাকে নিয়ে জানো না? ভয় তোমার ওই কেরেস্টান স্বামীটিকে নিয়ে। আজকালকার ছেলে মতি গতি তো বোঝা যায় না, আর তুমি যদি তাকে সামলাতে পারো, সে তোমার কদর বোঝে তো মা, বোঝে? নিয়মিত চিঠিপত্র দেয় তো না ফাঁকি দেয়? কি রোজ লেখে? এই স্বাভাবিক জীবনের চ্যুতি থেকে, ডিসপ্লেসমেন্ট থেকে, এবং এই হয়ে গেছে এইটা থেকে কি হয়, সেটা দেবী একটা স্টেট 19th সেঞ্চুরি এনলাইটেনমেন্টের প্রজেকশন উইথ সত্যজিৎ রায়ের মাইনর অ্যামেন্ডমেন্টস। আর ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা হচ্ছে একটা মেজর স্ট্রাইক অন আওয়ার সেন্স অফ ভ্যালুজ। এই যে তুমি দেখো প্রথমেই, যে ধরো আমি অসুস্থ, তুমি আমাকে অনেকদিন বাদে দেখতে গেছো, যদি আমাকে খারাপ লাগেও, যেমন আমি আমার দিদির কথা বলছি, আমি আমার বড় দিদি, তাকে আমি শেষ যখন দেখতে যাই, মানে তখন তার 81% ব্লাড করাপ্ট হয়ে গেছে, ব্লাড ক্যান্সার ছিল। তো ডাক্তার জানিয়ে দিয়েছে যে এবার বাড়িতে নিয়ে যান, একটু অক্সিজেন সিলিন্ডার ছাড়া কিচ্ছু লাগবে না, কেন শি উইল ডাই উইদিন 48 hours।
শুধু শুধু এখানে রেখে কী হবে, বরং বাড়িতে গিয়ে কাউকে দেখলে একটু খুশি হবে। তো তখনও আমি আমার দিদিকে দেখে কী বলেছি, জানে না না আজকাল তো ক্যান্সার মারাত্মক জিনিস না, ও ছেড়ে যাবে, কিছু ব্যাপার না, নোয়িং ফুললি ওয়েল যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু স্টিল এটা একটা ডিজায়ারেবল মিথ্যে। আমি তো বলতে পারি না যে তুমি আর 48 ঘন্টার মধ্যেই মারা যাবে। ইনফ্যাক্ট হি ডাইড উইদিন 16 আওয়ার্স। তো যাই হোক, কিন্তু এখানে কি হলো, এখানে কিন্তু নার্স ওকে কশন দিল যে ওখানে গিয়ে কিছু বলবেন না, খুশি রাখবেন, ইট মাইস রিল্যাক্স, এখন ভালো আছে। ও গিয়ে কি করলো, একবারও জিজ্ঞেস করলো না তুই কিরকম আছিস। ও গিয়ে দেখলো চিঠিটা পড়ছে, চিঠিটা একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করলো, বুঝলো ওই চিঠিটা, কারণ এই চিঠিটা সূচনা ছিল, মানে ও জানতো চিঠিটায় কি আছে। তো এবার গলা খাকারি দিয়ে এলো, এসে কি বললো, ঠিক যেই জিনিসগুলো নিতাকে ডিস্টার্ব করতে পারে, বা বাড়িতে সবাই খুশি আছে, মানে কেউ তোর অভাব ফিল করছে না, বাড়িটা দোতলা হয়ে গেছে, সো অন অ্যান্ড সো ফর্থ, নেগেটিভ অফ ডেভেলপমেন্ট। ন্যাচারালি নিতা ফেল্ট হারসেলফ কার্সড। সে তখন বাধ্য হয় বলতে যে আমি বাঁচতে চেয়েছিলাম, দাদা আমি বাঁচতে চেয়েছিলাম। তার একটু আগে সনতের চিঠিটা চলে গেছে, ফলে এই এমটিনেস থেকে একটা হিস্টেরিয়া ডেভেলপ করেছে, হিস্টেরিয়ার ফলে সে চলে গেল। আর প্রথম দৃশ্যে বুঝেছে তার আশাও আমাদের ধর্মের রীতি অনুযায়ী আমার তোমার ওর এর সবার মা আছে। ইন দ্যাট সেন্স আমরা অল অফ আস নিচু নো, মানে যা মেডিকেলি প্রুফ করা যায়, মেডিকেলি এখন আমার বাবাকে থেকেও প্রমাণ করা যায়। কিন্তু আমি বলছি সাধারণভাবে এটা একেবারে জন্মের প্রথম দিন থেকে নির্দিষ্ট যে কি আমার মা একমাত্র দেবী অজনী সম্ভবা, তার কোনো উৎস নেই, তার কোনো পরিণামও নেই। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্ততে। তিনি গুণের আশ্রয় এবং তিনি গুণময়। এই যে গুণের আশ্রয় এবং গুণময়, তো তাকে দেখলাম he comes from nowhere and goes nowhere। মাঝখানে শুধু জীবন নাট্যটা, এইটা হচ্ছে the story of the goddess in the modern society, failure of the goddess। ওটাও failure of the goddess, কিন্তু ওটা একটা ডেকাডেন্ট ফিউডাল সোসাইটির সমালোচনা, এবং সমালোচনার মধ্যে দেখানো যে পিটফলসগুলো, যেগুলো আমরা 19th সেঞ্চুরিতে চিন্তাও করতাম না। আমরা একজনের বাসনা কামনা এইসব জিনিসগুলো নিষিদ্ধ ছিল আলোচনা করা, সাধারণত বলা হতো না। দু একটা এক্সেপশন, যেমন শৈবলিনীর স্বপ্ন দৃশ্য, পরিষ্কার বোঝা যায় আজকে কোনো সাইকোঅ্যানালিস্ট বলে দেবে যে অসম্ভব যৌন অবদমন থেকে শৈবলিনী পাগলামিগুলো করছে, এবং তার যে স্বপ্ন দৃশ্য সেগুলো যে বঙ্কিমবাবু কি করে ফ্রয়েডের জন্মের আগে বলে লিখলেন যে বঙ্কিমবাবু জানেন, কিন্তু এখন আমরা বুঝি। কিন্তু এই যে আলোচনাগুলো তো নিষিদ্ধ ছিল, পুরুষের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দু একটা এক্সেপশন পাও। সাধারণভাবে আমরা এই বিষয়ে আলোচনা করবো, এটা অবশ্য সাধারণভাবেই সত্যি। তরুণ কার্ল মার্কস তার বন্ধু ফ্রেডরিখ এঙ্গেলসকে একটা চিঠি লিখেছিলেন, এটা বলে শেষ করি। সেটা হচ্ছে মানে মার্কস তো জার্মানে লিখেছেন, আমরা ইংরেজিতে পড়ি বলে, যে রিড ফ্লিগেলস এপিসলস ফর এক্সাম্পল অ্যান্ড ইউ রিয়েলি থিঙ্ক পিপল হ্যাড নো সেক্সুয়াল অর্গানস। পিওর ম্যান বা অন্য কিছু ভাবলে আমার তো তুমি জানো একটা জায়গা নিয়ে আলোচনা বাদ, ওটা নিয়ে কথা বলতে নেই, ক্লাসরুমে তো একেবারেই না। চলি, ধন্যবাদ, পরে আরেকদিন।